আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কলম্বিয়ার বিপক্ষে খুবই কঠিন পরিস্থিতির একটা ম্যাচ ছিল, যেখানে শেষ পর্যন্ত আর্জেন্টিনা 2-1 ব্যবধানে হেরেছে এবং এই একটা হার, এত সাফল্যের মধ্যে এই এক দুটো হারকে কেন্দ্র করে এত বেশি হতাশ হওয়ার কিছু নেই। তবে যেটা করার আছে সেটা হচ্ছে এই হারের একটা পারফেক্ট অটোপসি করার, একটা ময়না তদন্তের এবং সেখানে আর্জেন্টিনা কি ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নেওয়ার। ফুটবল ফ্যাগের পরবর্তী কয়েকটা ভিডিওতে সেটারই একটা প্রয়াস থাকবে। রাত জেগে খেলা দেখার পরে ভিডিওটা কখন আসবে বলতে পারছি না, যদি দেরি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রেস কনফারেন্সে দেখলাম লিওনেল স্কালোনি একাধিক বিষয় তুলে এনেছেন। প্রথমত কলম্বিয়ান এই দলটাকে আসলেই কৃতিত্ব দিয়েছেন, তারপরে স্কালোনি কিন্তু সহজাতভাবে যা যা বলেন না সেগুলো কিন্তু আসলেই বলেছেন, অর্থাৎ নিজেকে নিজের বৃত্ত থেকে আলাদা করেছেন এবং বেশ কয়েকটা বিষয় নিয়ে আসলে তার ক্ষোভটা উগরে দিয়েছেন। হামেস রদ্রিগেস যে পেনাল্টি থেকে গোলটা করলেন, যেখানে ওটামেন্ডি ফাউল করেছিলেন, সেটা আসলে পেনাল্টি ছিল কিনা একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন, যেটা আসলে গেমের ওভারঅল গতিটা, টেম্পোটা নষ্ট করেছে সে অভিযোগটা করলেন। একই সঙ্গে ম্যাচ টাইমিংটা নিয়েও কিন্তু প্রশ্ন ছুড়লেন। কলম্বিয়ার মাঠে 35 ডিগ্রি গরম, হিউমিডিটি মিলিয়ে ফিলস লাইক টেম্পারেচার যখন তার চেয়েও বেশি থাকে, এমন সিচুয়েশনে এত গরমের মধ্যে ম্যাচটা আসলে খেলা উচিত ছিল কিনা, নাকি সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে যখন তাপমাত্রা কমতো তখন এমন টাইপের ম্যাচ আয়োজন করা যেত, সেটা নিয়ে প্রশ্নের যে বিশাল রকমের জায়গা ছিল সেটা মনে করিয়ে দিয়ে বারবার করে স্কালোনি এই জিনিসটা বললেন, এমন টেম্পারেচারে আর্জেন্টাইন প্লেয়াররা তাদের সহজাত খেলাটা একেবারেই খেলতে পারেনি। তবে হালকা হালকা এই অভিযোগগুলো থাকবে আমার কাছে মনে হয়। তারপরেও আর্জেন্টিনার একটা বেটার গেম আসলে পাওয়া উচিত ছিল। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে হামেস রদ্রিগেস প্রতিপক্ষ নাম্বার 10 একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন একটা গোল, একটা অ্যাসিস্টের মাধ্যমে, যে এখনও ওয়ার্ল্ড ফুটবলে কত ট্যাকটিক্স আছে, কত টাইপের প্রোফাইল আছে। তবে একজন নাম্বার 10, একজন প্লে মেকার যখন আসলে ফ্রি রোলে খেলেন, তার প্লে মেকিং স্কিলের মাধ্যমে তিনি কি করতে পারেন। হামেস রদ্রিগেসের বিপরীতে গিয়ে আর্জেন্টাইন কোনো নাম্বার 10কে কি কেউ মিস করেছেন? অনেক বেশি করে মিস করেছি লিওনেল মেসিকে। এমন সিচুয়েশনে ম্যাচের পর ম্যাচ তিনি বের করতে পারেন। পাওলো দিবালা কি পারতেন কি না পারতেন সে প্রশ্নের উত্তর দেওয়ার সময়ই পাননি পাওলো দিবালা। মাত্র 5 মিনিট এবং ইনজুরি টাইম সব মিলে 10-12 মিনিট মাঠে ছিলেন, মাত্র 4 বার বল টাচ করেছেন। এবং আমি এখানে আর লিওনেল স্কালোনিকে অন্তত এ ব্যাপারটাতে সমর্থন যোগাবো না, একেবারে ক্লিয়ারলি বলছি, ইট ডিডেন্ট মেক এনি সেন্স। কোনো রকমের সেন্স আসলে মেক করেনি যে সময়টাতে পাওলো দিবালা মাঠে নেমেছেন। দিবালার মতো একজন প্লেয়ারকে আপনি যদি মনে করেন শেষের 5 থেকে 10 মিনিটে ম্যাজিক্যাল টাচের মাধ্যমে তিনি ম্যাচের গতিপথ প্রতিটা ম্যাচে পরিবর্তন করে ফেলবেন, তাহলে আসলে তাকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, অন্তত এই কনটেক্সটে বলা যায়। আমার কাছে মনে হয় 75 মিনিট বা 70 মিনিটের টাইমলাইন পার হওয়ার পরে পাওলো দিবালাকে যদি নামানো হতো এবং অন্তত 20-25 মিনিটের একটা উইন্ডো তিনি যদি পেতেন, তাহলে আসলে জাজ করা যেত যে পাওলো দিবালা এই ম্যাচটাতে কেমন কন্ট্রিবিউট করেছেন। কারণ ফাইনাল থার্ডে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ অনেকটা আউট অফ সিঙ্ক হয়ে পড়ছিলেন। তাদের পজিশনটা, তারা যে জায়গায় মুভমেন্ট করছিলেন সে জায়গাটা খুব একটা বেশি তাদের জন্য সহায়ক বলে মনে হচ্ছিল না। অনেক আগে তাদের দুজনের পরিবর্তে যে কোনো একটা জায়গায় পাওলো দিবালাকে আনা যেত। 25তম মিনিটের সময় মাস্কেরা যে গোলটা করেছেন সেখানেও হামেস রদ্রিগেসের একটা দুর্দান্ত ক্রস, তার আগে বুদ্ধিদীপ্ত একটা মুভমেন্ট যেটা আটকানোর জন্য কেউ ছিল না, সেটার প্রমাণ পাবেন। এবং এরিয়ালে কলম্বিয়া দক্ষ, আর্জেন্টিনার কিছু না কিছু ইস্যু আছে। ওই সময় লিজান্তো মার্টিনেজ ওই রানটা ট্র্যাক করতে পারেননি, আর্জেন্টিন বাকি ডিফেন্ডাররাও কিন্তু কভার আপ করতে পারেনি। সেখান থেকে গোল কনসিড করার পরও আর্জেন্টিনার জন্য খেলায় ফেরার যথেষ্ট পরিমাণ সুযোগ ছিল এবং নিকো গঞ্জালেস সেই সুযোগটা কিন্তু কাজে লাগিয়েছিলেন বটে। 48তম মিনিটের সময় নিকো গঞ্জালেস যে গোলটা করেছেন সেখানে অনেকটা একক কৃতিত্বের মতো একটা ব্যাপার ছিল এবং নিকো গঞ্জালেস পুরো ম্যাচ জুড়ে তার পারফরমেন্সটা দিয়ে দেখিয়ে দিয়েছেন যে মিডফিল্ড কিংবা ফাইনাল থার্ডে তিনি ছিলেন উজ্জ্বল ব্যতিক্রম। বেশ কয়েকবার বল টেনেছেন, এই দলটাতে নিকোর গুরুত্ব আছে। তবে আমার কাছে মনে হয় আমি অনেক বেশি করে এই দলটাতে গতকালকের ম্যাচে মিস করেছি একজন আনহেল ডিমারিয়াকে। এতক্ষণ পরে এসে বললাম, তবে বিশ্বাস করুন ভিডিওটা রেকর্ড করার একেবারে প্রথম মুহূর্ত থেকে, প্রথম কয়েকটা সেকেন্ড থেকে ডিমারিয়ার কথাটা মনে পড়ছে। ডিমারিয়া মাঠে না থাকলে 3-5-2 একটা ফরমেশনে লিওনেল স্কালোনি স্টাক হয়ে যাচ্ছেন, যেখানে গঞ্জালো মন্তিয়াল কিংবা নাহুয়েল মলিনার কাজ হবে অনেকটুকু হাই অন দ্য পিচ থেকে, অর্থাৎ পিচের উপরিভাগ থেকে একের পর এক ক্রস করা। তারা কেউ কিন্তু আসলে কাটব্যাক করে ভেতরে ঢুকতে পারেন না, ওই জায়গায় থেকে শুধুমাত্র ক্রস করতে পারেন। একেবারে অনুমিত একটা ব্যাপার। ডিমারিয়া না থাকার কারণে আর্জেন্টিনার ফরমেশন একটা বড় রকমের পরিবর্তন এসেছে। আমার কাছে মনে হয় 3-5-2 খুব একটা বেশি কাজ করবে না, প্রতিটা ম্যাচে ব্যাক ফোরে চলে যাওয়া উচিত। মন্তিয়াল, নাহুয়েল মলিনার জায়গায় আপনি যদি রাইট উইংয়ে নিকো গঞ্জালেসকে নিয়ে আসেন, যিনি কিনা সহজাত একজন রাইট উইঙ্গার হিসেবে আসলে ক্লাব ফুটবলে খেলেন, তাহলেও হয়তোবা ভিন্ন কিছু আশা করা যেতে পারে। এভাবে শুধুমাত্র রাইট ব্যাককে ওভারল্যাপ করিয়ে একটার পর একটা ক্রস
খুব একটা বেশি আর্জেন্টাইন স্টাইলে কাজে লাগবে না। কেন কাজে লাগবে না পরবর্তী কোনো একটা ভিডিওতে একেবারে ক্লিয়ারলি ব্যাখ্যা করব। আর্জেন্টিনা দ্বিতীয় যে গোলটা কনসিড করেছে সেটা নিয়ে বিতর্ক আছে, খোদ লিওনেল স্ক্যালোনির প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তবে এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই যে নিকোলাস ওটামেন্ডি অনফিল্ড বেশ কয়েকটা 1 ভার্সেস 1 ডুয়েলে মাঠের মধ্যে যেমন ভালো করছেন, তেমনি হুটহাট মারাত্মক লেভেলের ভুল করে বসছেন। একটা ক্লামজি ট্যাকেল ছিল আমার কাছে মনে হয়, এবং ওটামেন্ডি এখানে আরো অনেক ক্লিয়ার ভাবে, অনেক ক্লিন ভাবে যদি ট্যাকেলটা করতে পারতেন তাহলে হয়তোবা সেই বিতর্কটা আসতোই না। ওটামেন্ডির এই ভুলগুলো আর্জেন্টিনাকে অনেক ম্যাচে কিন্তু ভোগাচ্ছে। আর্জেন্টিনা জাতীয় দলে নিকোলাস ওটামেন্ডির শেষ চ্যাপ্টারটা কিন্তু চলে আসছে। এদিন খুব একটা বেশি করে বিকল্প প্লেয়াররা অর্থাৎ সাব প্লেয়াররা কাজে আসেননি। লো চেলসো কিংবা ম্যাক অ্যালিস্টার, অ্যাকুনিয়ারা সেই ইম্প্যাক্টের জায়গাটা তৈরি করতে পারেননি, যে কারণে আর্জেন্টিনা কঠিন এই সিচুয়েশন থেকে বের হতে পারেনি। তবে এটা শুধুমাত্র একটা ম্যাচ, এখনই হতাশ হচ্ছি না। আশা করছি যে অক্টোবরে যে ব্রেকটা আছে যেখানে লিওনেল মেসিও ফিরে আসবেন, এর চেয়ে ফার বেটার নোটে আর্জেন্টিনা ইন্টারন্যাশনাল উইন্ডোটা শেষ করবে। আরো অনেক ভিডিও আসবে, অবশ্যই ফ্ল্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।